সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিনের শিক্ষা বিষয়ক সাপ্তাহিক আয়োজন শিক্ষা ভাবনায় মেহেরপুর প্রতিদিনের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা ভাবনায় মেহেরপুরের শিক্ষা, বিভিন্ন সমস্যা এবং সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় এ নিয়ে আমরা আলোচনা করে থাকি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত প্রত্যেকের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। আজকে মেহেরপুর প্রতিদিনের স্টুডিওতে শিক্ষা ভাবনায় আমাদের আজকের অতিথি বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব মোহাম্মদ আনিসুর রহমান স্যার, প্রধান শিক্ষক, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, গাংনী, মেহেরপুর। জনাব আনিসুর রহমান স্যার প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দীর্ঘ প্রায় 12 বছর সহকারী প্রধান শিক্ষক হিসাবে অত্র বিদ্যালয়ে ছিলেন। পরবর্তীতে গত 2 বছর 3রা নভেম্বর 2023 তারিখে উনি চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। স্যার, আপনাকে মেহেরপুর প্রতিদিনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। মেহেরপুর প্রতিদিনের শিক্ষা নিয়ে আমরা কথা বলতে চাই, শিক্ষা ভাবনা, অর্থাৎ আপনি, আমি, শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট প্রত্যেকেই মেহেরপুর জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং এই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি, মানসম্মত শিক্ষা জেলার নিশ্চিত করা যায়, সেই বিষয়ে আমরা আপনাকে আজকে আমাদের অতিথি হিসেবে রেখেছি। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনের স্টুডিওতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতে স্যার আপনি যদি আপনার একাডেমিক এবং যে প্রফেশনাল দিকগুলো যদি একটু সংক্ষেপে বলেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়। এর পূর্বে ছিলাম জোরপুকুরিয়া হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমি মূলত এসএসসি হচ্ছে 1986 সালে, 1988 সালে এইচএসসি, 1990 সালে ডিগ্রি কমপ্লিট করেছি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। তারপরে পরবর্তী সময় রাজশাহী ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স শেষ করেছি। তারপর পরবর্তী সময় আবার প্রাইভেটে ইসলামিক ইউনিভার্সিটি থেকে আইসিটিতেও মাস্টার্স কমপ্লিট করেছি। ধন্যবাদ স্যার। আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম যে একজন আইসিটিতে অভিজ্ঞ এবং আমি যতদূর জানি ইংলিশেও একজন মাস্টার ট্রেনার। খুবই ভালো কথা, একজন অভিজ্ঞ মানুষ। দীর্ঘ 34 বছর আপনি শিক্ষকতার সাথে জড়িত এবং প্রধান শিক্ষক হিসেবেও আপনি দীর্ঘ সময় সহকারী প্রধান শিক্ষক, প্রায় 1 যুগ আপনি জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টি মেহেরপুর জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও ইতিমধ্যে স্বীকৃত। বিশেষ করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বেশ মেহেরপুর জেলার প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনার এখন যে বিদ্যালয় স্যার, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, এটা সম্পর্কে যদি দর্শকদের কিছু বলেন। আমার বিদ্যালয়টি একেবারেই গ্রাম্য জনপদে প্রতিষ্ঠিত একটা বিদ্যালয়। এখানে আমাদের উপজেলা এমনকি আমাদের জেলারও সর্বশেষ জায়গা হচ্ছে সীমান্ত, অর্থাৎ গাংনী উপজেলার সীমান্ত জায়গায়। তো সেইখানে আশেপাশে বেশ ভালো ভালো কয়েকটি স্কুলও আছে। এখন অনেকগুলো কিন্ডারগার্টেন স্কুল হওয়ার কারণে ছাত্র সংখ্যা সেখানে আরো খুব কমের পর্যায়ে। সেই সব জায়গা থেকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার কাজটা অত্যন্ত একটা কঠিন কাজ, দুরূহ কাজ মনে করি আমি। তারপরও আমি যেহেতু জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সময় লম্বা সময় ধরে আমি কাজ করার সূত্র ধরে, এই সূত্র ধরেই কিন্তু আমি চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার একটা প্রয়াস পেয়েছি এবং তারা মেহেরপুর জেলার একজন ট্রেনার হিসাবে সবাই আমাকে শিক্ষকটা চেনে বলেই, যখন কোনো জায়গায় একটা সহকারী প্রধান শিক্ষকের থেকে প্রধান শিক্ষকের পোস্টে প্রধান শিক্ষকের পোস্ট যখন ফাঁকা হয়, এরকম জায়গাতে আমাকে অনেক জায়গাতে অফার দিয়েছিল। তার মধ্যে অন্যতম এই জায়গাটাই ছিল যে আমাকে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে নেওয়ার জন্য তারা সর্বোচ্চক্রমে একই সাথে তাদের বক্তব্য ছিল যে আমরা এবার বাছাই করে একটা প্রধান শিক্ষক নেব, তো সেই শিক্ষকটা আমরা কোথায় পেতে পারি। তো ওনাদের
সবার একজনেতে বলাতে সবার একই বক্তব্য, হ্যাঁ উনি হইলে পরে আমাদের জন্য আনিসুর রহমান সাহেব, উনি একটা ভালো এক্সপিরিয়েন্স টিচার, ওনাকে নিয়ে আসলে হয়তো আমাদের স্কুলের যে যে অবস্থা, যে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। আর সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, জানতে পেলেন যে বিভিন্ন সময় একটি মাধ্যমিক বিদ্যালয় বা কলেজের প্রতিষ্ঠান প্রধান হিসাবে যাওয়ার জন্য এবং ব্যাপক আগ্রহ থাকে এবং অনেক রকম পন্থা অবলম্বন করে। স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে স্যারকেই তারা চাচ্ছেন যে সেই প্রতিষ্ঠানে উনি আসুক এবং এই প্রতিষ্ঠানটি একটু ডেভেলপ করুক। তো স্যারের কাছে আমি জানতে চাই, আপনি যখন একেবারে অনেস্টলি বলছি, অনেকে জি, হয়তো জি। বলার জন্যই বলে, আমি তা না, না, বলছি। আচ্ছা, চাঁদপুর গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। সত্যি তারা যে সময়কালে আমাকে নিয়োগ দিচ্ছে, সেই সময়কালে একটি পয়সাও আমার কাছ থেকে সংগ্রহ করে মানে নেওয়ার এটা একটি মানে রেয়ার কেস বলতে রেয়ার পারি কেসই আমরা। বলা যেতে পারে। এটা rare। মানে এটা সত্যি স্যার, একেবারে আপনার কাছে বাস্তব। জানতে চাই যে আপনি যখন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করলেন, তখনকার স্কুলের পরিবেশ কেমন ছিল এবং এই 2 বছর পরে বর্তমান সময়ে মানে কোন কোন দিকটা বিশেষ করে আপনি ডেভেলপ করতে পেরেছেন বা চলমান আছে? আমি আমি হয়তো বলতে পারবো না, তবে দর্শকদের কাছ থেকে যতটুকু আমি আমার মনের কাছ থেকে এখন সেই জায়গাকে আমার মতো করে ফেরাতে পারিনি, এটা সত্য কথা। কিন্তু সেখানকার জনগণের ধারণা যে আমি হয়তো অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আসলে আমি অনেক কিছু সেখানে করতে পারিনি। শুরু তো করেছেন কিনা? জি, বিভিন্ন হ্যাঁ, আমি শুরু ভালো করেছি। কাজগুলো আমি শুরু ওইটা করেছেন কিনা? ওই শুরু করার দিকেই বলছি। আমি শুরু করার কারণেই অনেকেই বলতে চাচ্ছেন যে ইনি আসার পরই বেশ কিছু উন্নয়নের ধারা আমরা এখানে দেখতে পাচ্ছি। Yes. তো সেইগুলা মধ্যে অন্যতম হচ্ছে যেমন সেখানে কোনো বাউন্ডারি পাসেজ ছিল না। এমন একটা জমি ছিল যে জমিটা এমন অবস্থায় ছিল যে কতটুক জমি স্কুলের, আমি যাকেই জিজ্ঞেস করি কেউ সঠিকভাবে আমাকে সঠিক উত্তর দিতে পারে না। প্রাক্তন হেডমাস্টার থেকে শুরু করে ওখান মানে থেকে এটা বেদখলেও ছিল অনেকটা। অনেকটা সেরকমই। তারপরে পাঁচিল দেওয়ার সময় আমি ওইখানে আমিন ডেকে নিয়ে এসে জায়গাটা অনেকটা সিলেক্ট করে সেই মোতাবেক পাঁচিল দেওয়া শুরু করি। পাঁচিল দিতে যে বেশ ব্যারিয়ার সৃষ্টি হয়, ওখানে মানে কিছু একটা আম গাছ পড়ে, বলে আম গাছ কাটলে কাটতে দেবো না। এই নিয়েও কিন্তু গ্রামের লোক আমাকে অনেক একটা অপমানদস্ত কথাবার্তাও বলেছে, আচ্ছা। কিন্তু আমি থেমেছিলাম না। প্রথমে আমি ওখানকার তখন আমাদের এখানে ইউনো সাহেব ছিলেন, জনাব প্রীতম শাহ, উনি আমাকে সহায়তা করেছিলেন। প্রথমে বললেন যে না, এটা পাঁচিলের জন্য হয়, তাহলে এটা করা যেতে পারে। তারপর আমি বন বিভাগের সাথে যোগাযোগ করি। বন বিভাগ বলে যে হ্যাঁ, এটা করা যাবে না, কেন, এটা তো সিস্টেমের মধ্যে আছে, আপনি সিস্টেম মতো আগান তাহলে হবে। আমি তারপরে সিস্টেম মতো আগানোর পরেও কিন্তু আমার উপরে এক ধরনের প্রেশার আসছে। যাক, সব মিলিয়ে এখন সেই জায়গাটায় গেলে পরে মনে হয় যে জায়গাটা একটা ব্যাপক পরিবর্তন এসেছে। এটা পজিটিভ দিকটা অনেকটা এবং একটা চলে গেটও এসেছে। সেখানে হয়েছে। সেই গেটটাও গাংনী উপজেলায় খুবই কম সংখ্যক স্কুল আছে যে গেটটা ওখানে হয়ে গেছে। ব্যতিক্রম, ব্যতিক্রমী স্বাভাবিক আছে। যেগুলো ওগুলো হচ্ছে ব্যতিক্রম। অনেক ব্যতিক্রম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চলতি বছরের এবার আমরা জানি যে করোনাকালীন সময় থেকে শুরু করে আমাদের প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষাটি বন্ধ ছিল এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছর থেকে প্রাথমিক এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু হবে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী যারা এবং এসএসসি আগামীতে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে, এই দুইটি ব্যাচ সম্পর্কে যদি একটু কিছু তাদের প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি। বৃত্তি পরীক্ষার বিষয়টা যেদিন থেকে জানতে পেরেছি, আমার সেদিন থেকে মোটামুটি টিচারদের নিয়ে বসে আমি কোন টিচারের কোন সাবজেক্ট আছে, যে সব সাবজেক্টগুলোতে বৃত্তি পরীক্ষার জন্য দরকার, সেই সাবজেক্টগুলোর উপরে সেই বিশেষজ্ঞ টিচার দিয়ে আমি সাথে সাথে কাজ শুরু করেছি। ক্লাস টাইমের মধ্যে যখন ফাঁকা সময় থাকছে, আমি 15 জন স্টুডেন্টকে বেছে নিয়েছি। 15 জন স্টুডেন্টকে বেছে নিয়ে এটা কি জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য? জি, 15 জন স্টুডেন্টকে বেছে নিয়ে তাদেরকে উপর্যুপরি কোচিং বলতে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি, কোনো মানে উইদাউট পে, কোনো পয়সা করে দেওয়া লাগবে না। আচ্ছা, আমি বলে দিয়েছি যে এখানে কোনো পয়সা আপনারা পাবেন না, কিন্তু পয়সা বাদী আমার রেজাল্টের জন্য আমাদের করতে হবে, মানে স্কুলের স্বার্থে বলতে পারি স্কুলের আমরা। স্বার্থেই করতে হবে। তো ওনারা বলে যে হ্যাঁ অবশ্যই করবো, এবং আমার টিচাররা সবাই পজিটিভ। এবং সেই ক্ষেত্রে তাদের বক্তব্য হলো ঠিক আছে স্যার, আপনি যদি এরকম রাখেন তাহলে আমরা করতে রাজি। এবং সাথে সাথে শুরু করেছি, এবং একটি দিনও আমি কামাই দিচ্ছি না, ছুটির দিনটা ছাড়া। এবং আপনি যে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে থেকে 15 জনকে বাছাই করলেন, এই বাছাই করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে? বাছাই করতে যে কিছু সমস্যা হয়েছে, যে বৃত্তি হয়তো অনেকে বলছে যে বৃত্তি পাবো কিনা, আর গ্রামে বলে যে এবার খরচ টরচ হবে কিনা, গার্জেনদের কাছ থেকে এরকম কথা আসে যে না দরকার নাই। আমরা যে প্রথম নম্বরে একটি পয়সাও লাগবে না, বাড়তি কোনো পয়সা লাগবে? বাড়তি কোনো পয়সা লাগবে না। আর আমি যাকে বাছাই করছি সেগুলো তো 7ও তাদের দেখেছি আর কি, যে কোন ছাত্রগুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারে, তাদেরকে একটু উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে পারি, সেগুলোকে আমি নিয়ে আসছি। মানে ক্লাস 7টাই ক্লাসটা আমি ক্লাস নিতাম, আমি নিজেও একটু ক্লাস নিই। আচ্ছা, এসএসসি ব্যাচটা সম্পর্কে যদি বলেন, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে। এসএসসির ব্যাচ এবছরে যেটা আছে মোটামুটি ভালো আছে, কিন্তু
দুঃখজনক হচ্ছে যে এলাকাটা খুবই প্রত্যন্ত হওয়ার কারণে, একেবারে প্রত্যন্ত অঞ্চল একেবারে এবং প্রত্যন্ত গাঙ্গের বর্ডার বর্ডার, একটা শেষ এই সীমান্ত। এখানকার মানে ভালো ছাত্রগুলো মানে একেবারে না বললেই না, এমন একটা কথা বলি। আমি গত পরশুদিন আমার পাঁচিলের পাশে দাঁড়িয়ে আমি দেখছি যে পাঁচিলের গায়ে কেউ দাগ দিয়েছেন, পাশে দিয়ে ঘুরছি। এই মুহূর্তে একজন বলছে যে আমার ভাইয়ের ছেলের ফ্রি করতে হবে স্যার, পয়সা টাকা দিতে পারবো না স্যার, পরীক্ষার সময় কোন বলছে, এর আগে বলিনি। তো আর আরেকটা ভাইয়ের ছেলে সেটা আবার সন্ধানিতে আসে, তো বলছে সে এমনি গর্ব করে বলছে যে সেখানে বেশ মোটা অঙ্কের টাকা, ওই টাকাটা আর বললাম না, মোটা অঙ্কের টাকাটা খরচ হয়। তা বললাম যে ওই টাকাটা এতটা মোটা অঙ্কের টাকা খরচ হয়, সেখানে সমস্যা নাই, আর এখানে মাত্র 100 টাকা দিতে হয়, তাই আপনাদের সমস্যা হচ্ছে। মানে বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে। সেই ওই এলাকার লোকজনের বিষয় হচ্ছে যে গার্জেনরা এই ব্যাপারে খুব সচেতন ওদের কম। যেগুলা একটু সচেতন গার্জেন, তাদের অধিকাংশ ছাত্রকেই হয়তো বাইরের দিকে দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে থেকে আমি আমার সক্ষমতা দিয়ে যতটুকু পারছি আমি চেষ্টা করছি সেগুলোকে সারিয়ে এবং ভালো জায়গায় কিভাবে পৌঁছানো যায়, আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। গত বছর চলতি বছরে যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা, দুইটি পরীক্ষাতেই কিন্তু আমাদের জেলায় আমাদের যে সার্বিক রেজাল্টের হার কিন্তু পাশের হার খুবই কম। এবং ইংরেজি বিষয়ে কিন্তু এইচএসসি তেও আমরা দেখলাম, এসএসসি তেও দেখলাম যে অকৃতকার্য সংখ্যাটাও কিন্তু বেশি। তো আপনি একজন ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেনার, এই ইংরেজি বিষয়ের দুর্বলতা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে, মানে সমস্যাগুলো কেন আর কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না কেন? প্রথমত হচ্ছে বিশেষজ্ঞ টিচার আমরা তৈরি করছি না, বিশেষজ্ঞ টিচার তৈরি করতে হবে। এখন বিশেষজ্ঞ টিচার তৈরি করতে ক্ষেত্রে বড় বেরিয়ার হয়তো প্রতিষ্ঠান প্রধান অনেক সময় হচ্ছে। যেমন এমনও হতে পারে, আমি যদি ভুল না বলি, তো অনেক সময় আছে যে ওনার ওয়াইফ, ওনার ভাই, প্রধান শিক্ষকের ভাই বা ওয়াইফ বা তার কাছের মানুষ আছে, ইংরেজি শিক্ষকটাকে বাইপাস করে আরেকটা শিক্ষককে দিয়ে হয়তো ইংরেজি ক্লাস নিচ্ছে। এর কারণটা কি, যখন ট্রেনিং এ পাঠানো হয় ইংরেজি বাংলা টিচার গুলো আগে সচরাচর ট্রেনিং পায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় এরকম ঘটনাও কিন্তু অনেক স্কুলে ঘটে আর কি। তো তাহলে বিশেষজ্ঞ টিচার কিন্তু বানানোর চেষ্টা আমরা করছি না। বিশেষজ্ঞ টিচার না বানানোর কারণে এই ঘটনা একটা ঘটছে। আরেকটা বড় কারণ হচ্ছে যে যারা থাকছেন তারা সিলেবাসটা একেবারেই অপির সত্য কথা, যেটা কি সিলেবাস আছে, যে সিলেবাসে কোনটা আছে এখন মতো সিলেবাস সম্বন্ধে অকিবহল নয়, এমন টিচারের সংখ্যাও কিন্তু একেবারে কম নয়। এটার সংখ্যা কিন্তু মানে এখানে তো দায়িত্বহীনতার মধ্যে পড়ে একজন শিক্ষক হিসেবে, এটা তো একটা দায়িত্বহীনতার মধ্যে পড়ে। এটা কিভাবে ওভারকাম করার জন্য, যেমন আমি যদি মনে করি যে একটা ছেলেকে এসএসসি তে ভালো রেজাল্ট করাবো, তাহলে টার্গেট থাকতে হবে 8 থেকে টার্গেট নিতে হবে বা 7 থেকে নিতে হবে। 7 এ আমার পদ্ধতিতে আমি যেটা বলি, আমি এর আগে পদ্ধতির আগে একটা কথা বলি, ব্র্যাক পেজ থেকে সব স্কুলগুলো দেখাশোনা করা হতো। ওই সময় একজন ওনারা স্কুল ভিজিটে আসছেন, তা আমি ছাত্রদের সেকশন ভাগ করেছিলাম এরকম ভাবে যে মানে গ্রুপ, যেটা গ্রুপ করে আর কি, গ্রুপ ভাগ করা, 7 জন বা 6 জন করে গ্রুপ করা। তা আমি সেখানে গ্রুপ করার ক্ষেত্রে ওনাদের বক্তব্য হচ্ছে যে 1-এর জায়গায় 52 থাকবে, যদি 52 জন ছাত্র 1 52 এরা সবগুলো থাকবে। তা আমি বললাম যে স্যার আমি এটা করি না। তো আপনি এটা করলেন, এটা পেলেন কোথায়, আপনি কেন করলেন? তো বলছে আমি বলছি আমার চিন্তা থেকে আমি এটা বের করেছি। যখন রুল নম্বর 1 কে আমি দেবো 52 সাথে, 52 আর তো ম্যাচিং করবে না, তাহলে 52 যে রুল নম্বর ছাত্রটি, সেই ছাত্রকে আমার দরকার হচ্ছে পাস করানো, আর যে ছাত্র রুল নম্বর 1 তাকে আমার পাওয়ানোর দরকার হচ্ছে সর্বোচ্চ ভালো রেজাল্ট করানো। তাহলে সেই ক্ষেত্রে যদি ওর সাথে আমি জুটি করি, ওর সাথে গ্রুপ করি, তাহলে সেই গ্রুপ থেকে ভালো রেজাল্ট করা সম্ভব। আরো ক্ষতিগ্রস্ত হবে। উনি বলছেন যে গুড আইডিয়া, মানে ওরা দুজনই, একজন অঙ্কের টিচার আসছেন, ইংরেজি টিচার আসছেন, তাদের বক্তব্য যে এটা ঠিক আইডিয়া। আর কি বলতেছিলাম, আমি কথার প্রশ্ন কি ছিল আপনার? ইংরেজি বিষয়ে অকৃতকার্য। হ্যাঁ, ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পেছনে এটাই একটা বড় কারণ, যে যদি আমরা এরকম করতে পারতাম যে ইংরেজি টিচার তো আমাদের হাতে গোনা 2টা বা 3টা থাকে, স্কুল বা 3টা বা 4টা থাকে, তো ওনাকে যদি আমরা এরকম দিই যে আপনি 6এও পড়াবেন, 7এও পড়াবেন, 8এও পড়াবেন, 10এও পড়াচ্ছেন, সব ক্লাসে পড়াচ্ছেন, তাহলে আপনি যদি ক্লাস 7-এ একটা প্যারাগ্রাফ, একটা এসে, একটা ডায়লগ, এরকম প্রত্যেকটা জিনিসই একটা একটা করে করি, যদি এরকম ফার্স্ট টার্মে এটা করালাম, সেকেন্ড টার্মে একটা করালাম, ফাইনালে যাই আর একটা করালাম, তাহলে 3টি করে একটা হয়ে গেল। এবার 3টি থাকলো, ক্লাস 7-এ যাই ওর সাথে আমরা হয়তো যুক্ত করব আরো 2টো করি, 5টা হয়ে গেল। 8-এ যাই যুক্ত করবো আর 5টা করি, তাহলে 10টা হয়ে গেল। 10টা যদি একটা ইভেন্ট 10 বা 10টা করানো যায়, তাহলে সেই ছেলে ফেল করার কোনো সম্ভাবনা থাকবেই না। আর যারা বেশি মেধাবী তাদেরকে ওটা দিলেই সাথে সাথেই কিন্তু ওরা গিলে নেবে। কারণ আমি জোরপুকুর স্কুলে যখন ছিলাম, ওই সময়কালে আমাদের পদ্ধতিটা ছিল ওরকম, মানে ছাত্রগুলোকে বাছাই করতাম 3 ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি এক ধরনের, দ্বিতীয়, তৃতীয়। এখনো কিন্তু ওই পদ্ধতিটা কিন্তু ওখানে চালু আছে। আচ্ছা, আমি এক সময় আমি এলআরপি বলে আর কি, যাকে বলে ব্র্যাক পেজ থেকে
ওই যে বিতর্ক প্রতিযোগিতার ট্রেনার ছিলাম। তো ট্রেনার মেহেরপুর জেলার কিন্তু ট্রেনার, এই সময় তো অনেক সব স্কুল ছিল না, কিন্তু আমাকে মেহেরপুর জেলা থেকে সিলেক্ট ছিল। তো ওই বিতর্ক প্রতিযোগিতার ট্রেনার হওয়ার সুবাদেই জোরপুকুর স্কুলে প্রথমে ওই বিতর্কের কাজটা চরমভাবে শুরু করি, এবং সেটা আস্তে আস্তে আমরা মেহেরপুর পর্যন্ত যাই। এবং ট্রেনার হিসাবে আমি উজলপুর হাই স্কুলে ওখানে ট্রেনিং দিচ্ছি 6 দিনের। তারপরে আপনার দারিয়াপুর হাই স্কুলে করেছি, তারপরে আমার বাউট হাই স্কুলে করেছি। এরকম বেশ কিছু স্কুলে আমি ওইগুলোকে ট্রেনার হিসেবে আমি দায়িত্ব পালন করতাম। দায়িত্ব পালন করার কারণেই এই যে কোকারিকুলাম গুলোকে যে উন্নয়নের ধারায় নিয়ে আসা, এর প্রাথমিক যে হাঁটি পা গুলা জোরপুকুর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম কিন্তু আমি শুরু করি। এখন সেটা জোরপুকুর মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বলতে গেলে মেহেরপুর জেলার শীর্ষে জায়গায় অবস্থান, প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ স্যার। আমি আরেকটি বিষয়, আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত, আমাদের কাছে প্রায় অভিযোগ আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাসে অনেকটা জোর করে হলেও বা বাধ্য করায় কিছু শিক্ষক, সবাই না, এটা কিছু শিক্ষক ক্লাসের বাইরে, ক্লাস টাইমেও অথবা ক্লাসের পরপরেই বাধ্য করায় কোচিং বা প্রাইভেট, এই দুইটা বিষয় জোর করে, বিশেষ করে এই বিষয়ে সম্পর্কে আপনার মানে ধারণা? এবং এটা তো এভাবে, এটা যদি সমস্যাটা থাকে আছে বলেই কিন্তু অভিযোগগুলো এসছে, এগুলো কিভাবে ওভারকাম করা যায়? এটা খুবই অনৈতিক একটা বিষয়। এই বিষয় থেকে আমরা যতদিন এই বলয় থেকে বেরিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষার ভাবনাগুলোকে সুচারুরূপে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। আসলে একজন শিক্ষক, সে ভালো পারুক আর মন্দ পারুক, দেখা যাচ্ছে যে তার প্রতি সে প্রাইভেট পড়ে বলেই, কোচিং এ থাকে সম্পৃক্ত আছে বলেই তাকে নম্বর বেশি করে দেওয়া, তাকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়া, এরকম কিন্তু অভিযোগ এসছে। এটা বাস্তব। এবং এখান থেকে যতদিন বেরিয়ে আসতে না পারবো আমরা, ততদিন পর্যন্ত আমাদের যে ভাবনাগুলো, সেগুলো বাস্তবে রূপায়িত করতে পারবো না। বাস্তবে রূপায়িত করতে, আপনারা যেহেতু প্রতিষ্ঠান প্রধান হিসাবে আছেন এবং আপনাদের শিক্ষকদেরও সংগঠন আছে, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক বিভিন্ন সংগঠন আছে, এই জাতীয় সমস্যাগুলো শিক্ষার মান উন্নয়নের কিন্তু একটি প্রধান অন্তরায়, চরম অন্তরায়। এই অন্তরায় থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, সেক্ষেত্রে শিক্ষা প্রশাসনের সাথে জড়িত যারা আছেন, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষক, এনাদের সাথে আপনারা এই বিষয়গুলো নিয়েও কাজ করেন কিনা? এটা থেকে কিভাবে ভালো করা যায়? হয়তো ওইভাবে করা সম্ভব আমাদের জন্য হয় না, তবে মনিটরিং এর দায়িত্ব তাদেরই। আমাদের শিক্ষা কর্মকর্তা যারা আছেন তাদেরই কিন্তু এগুলো মনিটরিং করা উচিত। কিন্তু প্রত্যেক জায়গাতে যাওয়া, প্রত্যেক প্রতিষ্ঠানে যাওয়া উচিত। কিন্তু আমি দেখি একেবারে বাস্তব কথা এবং সত্য, অপ্রিয় হলেও সত্য, যে কোন স্কুলেই কিন্তু এই ধরনের মনিটরিং করছে না। মনিটরিং না করার কারণে কমে গেছে, একেবারে কমে গেছে বলে মনে করছেন? এই কারণে দেখতে পাচ্ছি আমরা রাত পর্যন্ত সেখানে হয়তো কোচিং চলছে। কিন্তু আমি আমার স্কুল তার বাইরে, কারণ আমি আমার স্কুলে কোনো টিচারই এর সাথে জড়িত নাই। না, এই ক্লাস 8 এ যেটা করাচ্ছে, এটা কি মানে আপনি নিষেধ করার কারণে, না টিচাররাও এরকম ছিল না আগে? আমার কাছে মনে হয় ছিল না আর কি, টেন্ডেন্সিটা কমও ছিল। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিচালনার জন্য কমিটি তৈরি হয়, কমিটিতে যাওয়ার জন্য এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুবই উৎসাহিত, কিন্তু ওই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য ওই মানুষগুলো ওরকম আমরা উৎসাহিত দেখতে পাই না। এই বিষয়টা নিয়ে আপনি আসলে কিভাবে দেখেন? খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আসলে এই বিষয়টা তো বলাটা আবার আরো খুব টাফ হয়ে যায়। সত্য হচ্ছে এই যে মানুষগুলো ওখানে আসে, যাক এখন হয়তো এটা আমরা ওভারকাম করতে পারছি, মানে এখন যেহেতু সরকার বাহাদুর রাইট যেহেতু আমাদের একটা জায়গা করে দিয়েছেন, এই জন্য আমরা পারছি, নাহলে এটা কিন্তু পারতাম না। সবচেয়ে বড় কথা, পলিটিক্যাল যদি সরাসরি ব্যক্তিত্ব থাকে সেক্ষেত্রে তো আপনাদের পক্ষে সম্ভব হয় না। খুবই কঠিন ব্যাপার, এগুলা খুবই কঠিন। ওই বলাই থেকে বেরিয়ে আসাটাই যাবে না, সম্ভবই না। দেখ, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সরকার বাহাদুর যে কাজ করেছেন, এটাই তার জন্য যথেষ্ট আমি মনে করি। আর এই নিয়োগ প্রক্রিয়াটাও অস্বচ্ছ ছিল খুব, সেখানে স্বচ্ছতার জায়গা অনেকটা ফিরে আসছে। বিশেষ করে এনটিআরসি যেভাবে নিয়োগ আসছে, এই নিয়োগের কারণে অনেক মেধাবী ছাত্ররা কিন্তু চলে আসছে শিক্ষকতা পেশায়। আমি গত এই একটা ব্যাচ কেবল গত পরশু শেষ হয়েছে, আইসিটি ট্রেনিং এ ছিলাম, ওখানে দেখলাম এ যাবৎকালে যতগুলো ব্যাচ আসছে সব তো মিক্সড হয়ে আসতো। আচ্ছা, তো গত ব্যাচে সবগুলা এনটিআরসি নিয়োগ কিন্তু টিচার ম্যাক্সিমাম, যে একটা বাদ দিই। তো সেই ক্ষেত্রে দেখলাম ওরা ওদের পারফরমেন্স গুলো এত সুন্দর, বলার সাথে সাথে মানে এটা নিয়মিত স্টুডেন্ট, লেখাপড়া করা, এবং তারা সুন্দর করে নিচ্ছে আমাদের বক্তব্যগুলোকে। মানে আমার জীবদ্দশা এখানে, আমি ওই জায়গাতে 2015 সাল থেকে আজ পর্যন্ত গত পরশু দিন পর্যন্ত ক্লাস নিয়েছি। এই ব্যাচটাকে আমার সবচেয়ে ভালো লেগেছে, তাদের
পারফরমেন্সটা দেখি, তারা জানার আগ্রহটা তাদের এত বেশি, তারা ব্যস্ত হয়ে পড়েছে কিভাবে আমাকে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে সরকার প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা সুপার বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, সব ক্ষেত্রেই প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক এটা এনটিআরসির মাধ্যমে যাওয়ার জন্য একটা প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে, এবং আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারি যেটা আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো এটার ব্যাপারে পরিপত্র জারি হবে। তো এইটা যদি হয়, লোকাল কোনো কমিটির হাতে নিয়োগ না থেকে যদি একটা মানসম্মত জায়গা থেকে আপনার এই নিয়োগগুলো, আপনি কি মনে করেন যে শিক্ষার ক্ষেত্রে এটি একটি খুব ভালো পদক্ষেপ হবে? বৈপ্লবিক পরিবর্তন হবে, বৈপ্লবিক পরিবর্তন। কারণ শিক্ষক যদি ভালো না হয় তাহলে সেখান থেকে ভালো জিনিস তৈরি করা যাবে না। শিক্ষক যত মেধাবী হবে সেখান থেকে ভালো ভালো প্রোডাকশন তৈরি হবে। তো আমি সেই জন্য এই কথাটার সাথে আমি একমত, এবং হওয়া উচিত তাই যে নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা দেবে নিয়োগ কর্মকর্তারা, সেন্ট্রালি দেবে। সেখান থেকে হ্যাঁ, সেখান থেকে শতভাগ একেবারেই প্রত্যেকটাই একই ভালো রকম হবে এটাও এমনও না, কিন্তু সেখান থেকে এর চেয়ে অনেক বেশি হবে। এবং আমরা জানতে পারছি যে 100 মার্কের পরীক্ষাও নাকি হবে, প্রস্তাবিত আর কি পর্যায়ে আছে, প্রস্তাবিত পর্যায়ে আছে। এখন সেটা হয়তো সরকার বাহাদুর জানেন কি করবেন না। যেটাই করুক না কেন, এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগটাকে আপনি অবশ্যই এটা খুব পজিটিভলি, আমি পজিটিভলি নিয়েছি একজন প্রধান শিক্ষক হিসেবে। আমার কথা শুনে হয়তো অনেকে মনে করতে উনি হয়তো এখন ওই জায়গায় পৌঁছে গেছে বলে বলছেন। না না, আমরা তো চাই যে আমাদের সার্বিক বিষয়টা, আমাদের সমস্যাটা কি, আমরা সমাধানটা চাই, যে ভালো দিকটা যাচ্ছে কিনা। যাচ্ছে, অবশ্যই 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 যাচ্ছে। আরেকটি তথ্য আমার কাছে আছে যে আপনি গাংনী উপজেলা স্কাউটের সম্পাদক, এবং দীর্ঘ 8 বার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসাবে আপনি পুরস্কার প্রাপ্ত। এই উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আপনি যেহেতু উপজেলা সম্পাদক, আপনি গাংনী উপজেলাটা স্কাউটের বর্তমান অবস্থা এবং এদের অ্যাক্টিভিটিটা নিয়ে যদি কিছু বলেন। করোনার পর থেকে এটা স্থবির হয়ে পড়েছিল, তো এখন এর আগে যে সম্পাদক সাহেব ছিলেন উনিও ওই করোনার সময়কালীন ওনার দায়িত্ব ছিল, তার আগেবার আমি দায়িত্ব ছিলাম। জি, সেই সময়কালে স্কাউট কিন্তু আমি একটা প্রাণবন্ত অবস্থায় নিয়ে ফিরেছিলাম। এখন একটা অনুষ্ঠান, কেবলমাত্র একটা অনুষ্ঠান করতে পেরেছি আমি এখানে আসা, আমি দায়িত্ব নেওয়ার পর একটা অনুষ্ঠান হয়েছে। আপনারা তো রিসেন্ট দায়িত্ব নিয়েছেন। কাপ কার্নিভাল বলে একটা দায়িত্ব ছিল, এটা ছিল। আর সদ্য আরেকটা দায়িত্ব, আর দুটো কাজ আছে, পরপরই সেটা হবে এই ডিসেম্বরের মধ্যে, সেটা কমপ্লিট হয়ে যাবে। আর দুটো অনুষ্ঠান। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসাবে জেলা পর্যায়ে আপনি 8 বার, উপজেলা পর্যায়ে 8 বার হয়েছেন। মানে এটা কিভাবে দেখেন যে একটা শিক্ষক 8 বার হচ্ছে, মানে আপনার কি আসলে তার মানে আপনি কাজ করেন স্কাউট নিয়ে? এরকম স্কাউট নিয়ে তো কাজ করি। আমার সবচেয়ে ভালো মনে পড়ে যে আমি যে স্কুলে ছিলাম প্রথমে, গোলাম মোস্তফা সাহেব প্রধান শিক্ষক ছিলেন। স্যার আমাকে মানে যত ট্রেনিং এ যায়, কোনো ট্রেনিং এ উনি যাইতে আমাকে বাধা সৃষ্টি করেননি, বরং আরো ট্রেনিং গুলোতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। স্কাউটে কোনো টাকা নাই কিন্তু, স্বেচ্ছাসেবী সংগঠন যেহেতু, তো এখানে কিন্তু সবাই যেতে চায় না যে আমি ট্রেনিং এ যাবো, কত টাকা আছে না। আমি সম্পাদক, বরং নিজের খরচ হবে, স্বেচ্ছাসেবী সংগঠন। সম্পাদক হওয়ার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখানে কোনো টাকা টুকি আছে কিনা, না হলো না, টাকা টুকি না, একেবারেই স্বেচ্ছাসেবী সংগঠন। তখন একটু নিরাশ হয়। তা আমি যত ট্রেনিং আছে স্কাউটের উডব্যাসে সর্বোচ্চ ট্রেনিং এ দিয়েছি। উডব্যাসে ওইগুলো গ্র্যাজুয়েশন, লোকালের যে না এটা সর্বোচ্চ ডিগ্রি, ওইটা মানে উডব্যাস। তারপরে তো বিভিন্ন ট্রেনিং আছে, আলাদা কথা। তো এই লোকাল থেকে শুরু করে একটা উডব্যাস পর্যন্ত ডিগ্রি সবগুলো আমার করা আছে। আপনি একজন উডব্যাজার? আমি একজন উডব্যাজার। আমি নিজেও কিন্তু একজন উডব্যাজার, রোবার শাখায়। আচ্ছা, আমি স্কাউট শাখায় উডব্যাজার। আচ্ছা, তো আরেকটা বিষয় হলো যে আপনি ইংরেজি বিষয়ের কিন্তু মাস্টার ট্রেনার এবং আইসিটি একই সাথে 2টি বিষয়ের মাস্টার ট্রেনার। আপনি এই বিষয়টি আসলে কিভাবে সম্ভব? ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে এটা খোলসা করা, 2টি বিষয় আমার খোলসা করা খুব দরকার। অনেকেই কিন্তু এই প্রশ্নটা হাল করে। যখন আইসিটি ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য টিচার সিলেক্ট করা হয়, তো মেহেরপুর থেকে হয়েছিল, কিন্তু মেহেরপুর জেলা থেকে হয়েছিল আর কি। ওই সময়কালে আমি ছিলাম হচ্ছে ইংলিশে। এরকম ভাবে ওইখানে মোট 6টা সাবজেক্টে 6টা টিচার নেওয়া হয়। ইংলিশের একটা, সমাজ বিজ্ঞানের একটা, গণিতের একটা, বিজ্ঞানের একটা, আর ব্যবসায় শিক্ষার একটা, 5টা না সরি আইসিটি 6টা, মোট 6টা টিচার নেওয়া হয়। ইংলিশের নেওয়া হয়েছিল আমাকে। আচ্ছা, তাহলে ইংলিশ ক্যাটাগরিতে পড়ছিলাম আমি। এরকম ওই তুহিন সাহেব আছে, উনি পড়ছিল কম্পিউটার ইতে, মুস্তাফিজুর রহমান বাবলু উনি হচ্ছে সমাজ বিজ্ঞানে, তারপরে মতিয়ার রহমান গণিতে, রবিউল ইসলাম ব্যবসা শাখা, তারপরে কামরুজ্জামান বিজ্ঞান। এরকম ভাবে 6টা টিচার 6 সাবজেক্ট। ধানখোলার যিনি সহকারী প্রধান শিক্ষক, এরকম 6 টিচার 6 সাবজেক্টে 6টা টিচার। এই জন্য অনেকেই বলে যে উনি একবার বলছেন যে ইংরেজির টিচার, আবার উনি আইসিটি টিচার। ঘটনাটা হলে কি, ঘটনাটা এটা যে ইংরেজি কন্টেন্ট তো সব সাবজেক্টেরই হবে। ইংরেজি সাবজেক্টেরও কন্টেন্ট করতে হবে, আইসিটিরও কন্টেন্ট করতে হবে, সব সাবজেক্টে কন্টেন্ট করতে হবে।
এই জন্য সাবজেক্ট ওর টিচার হিসেবে সিলেক্ট করে নিয়েছিল। তা আমি ইংরেজি, আমার সাবজেক্ট ছিল ইংরেজি, সেই কারণে ইংরেজি সাবজেক্ট থেকে আমি চান্স পেয়েছি। আচ্ছা, এখানে আমি একটু যে আমাদের কাছে অনেক সময় অভিযোগও আসে এবং আমরা এই বিষয়টা জানি যে নির্দিষ্ট বিষয়ের সাবজেক্টের বাইরেও অন্য সাবজেক্টে থেকে এসেও কোনো বিষয়ের মাস্টার ট্রেনার হওয়ার কিন্তু উদাহরণ আমাদের মেহেরপুর জেলাতেও কিন্তু অনেক আছে। এই বিষয়টা আসলে কি? অনেকের অনেক রকম শোনা যায়। ওইটা হয়েছে অনেক সময় এরকম হয় যে যে স্কুলে উনি আসেন সেই স্কুলে হয়তো প্রথম যে ট্রেনিংটা হয়তো পাইছে, দেখা যাচ্ছে সে টিচার হচ্ছে পৌরনীতি সাপোজ, কিন্তু সে পৌরনীতির টিচার হয়ে ইংরেজির টিচারের কোনো ফাঁকা নাই, মানে ইংরেজির টিচারকে আগে ডেকে গেছে, ইংরেজির টিচার বলে একজনকে পাঠিয়ে দিয়েছে পৌরনীতি টিচার। উনি এটা যায় কিনা, এটা যায় কেন? ওটা প্রধান প্রতিষ্ঠান প্রধান পাঠিয়ে দিয়েছে, তো মানে এটা তো অন্যায়, অবশ্যই অন্যায়। কারণ সেই যদি আপনি সেই বিষয়ে আপনি একটু আগে যে বললেন দক্ষতা, আপনি ভালো শিক্ষক যদি তৈরি করতে চান তবে আপনি সাবজেক্ট ওয়াইজ তো শিক্ষক লাগবে, অবশ্যই বিশেষজ্ঞ শিক্ষক হবে সাবজেক্টের। সেটা কিন্তু শুরু হয়েছে, কিন্তু ওই সময়কালে এটা অনেক আগে হয়েছে, এখন কি বন্ধ হয়েছে? এখনটা বন্ধ হয়ে গেছে, এখন সুনির্দিষ্ট সাবজেক্ট, একেবারে নির্দিষ্ট সাবজেক্টে যাবে এখন। কারণ আপনি বাংলা যদি এখন আপনি ইংরেজির একজন আসে, বাংলায় যদি রাষ্ট্রবিজ্ঞানের একজন আসে, না পারবে না এখন। কিন্তু একটি সময় কিন্তু এরকম ছিল, এখন সেটা বন্ধ হয়েছে। এখন সাবজেক্ট ওয়াইজ তাকে যেতে হবে। আচ্ছা, চলতি বছরের আরেকটি বিষয় যে এসএসসি পরীক্ষা যারা হলো, আমরা দেখলাম যে আবার ওই জায়গাতে আমি আসছি যে ইংরেজি বিষয়ে অকৃতকার্যের হারটা বেশি। আপনি একটু আগে বললেন যে আমরা বিশেষজ্ঞ শিক্ষকের যেমন অভাব, আবার আরেকটা বিষয় দেখা যায় যে ক্লাসে পর্যাপ্ত শিক্ষকের যে ক্লাস পাওয়ার কথা অনেক সময় তাকে পায় না, অনেক ছাত্র শিক্ষার্থীরাও কিন্তু অভিযোগ করে থাকে। আবার এমনও হয় যে বাড়তি যারা শিক্ষা দেয়, অর্থাৎ প্রাইভেট বলেন বা কোচিং বলেন, তারাও যে খুব ভালোভাবে সবাই পড়ায় তাও না, দেখা যাচ্ছে অন্য সাবজেক্টের একজন শিক্ষকও কিন্তু ইংরেজি বিষয়, এরকম কথাও শোনা যায়। এই বিষয়টা আসলে আপনি কতটুকু জানেন? এই বিষয়ে আসলে এইটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সব সাবজেক্টের উপর গুরুত্বটা ওইভাবে কিন্তু কমে আসছে। হ্যাঁ, ইংরেজি বিষয়ে ইংরেজি সাবজেক্ট পড়াতে হলে ইংরেজি টিচারই দরকার হবে, কিন্তু সেখানে ইংরেজি টিচার না হয় অন্য টিচারও পড়াচ্ছে। এটা কলেজও কিন্তু আছে, কলেজ একেবারে স্কুল কলেজ সব জায়গায়, কলেজও দেখছি, সব জায়গাতেই আছে। আপনার প্রশ্নটা আমি একটু রিপিট করলে ভালো, কি বলতে গেলেন আমাকে? যে ইংরেজি বিষয়ে যারা বাইরে পড়ে, শিক্ষার বাইরে অতিরিক্ত জানার জন্য বা পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ে, এমন হচ্ছে যে নির্দিষ্ট বিষয় শিক্ষকের কাছে না পড়ে ওই বিষয়টি আবার অন্য বিষয়ের শিক্ষকের কাছে, এতে কিন্তু কোয়ালিটি নিশ্চিত হচ্ছে না। এর পেছনে কারণটা হলো যে ওই স্কুলের ইংরেজি যিনি টিচার আছেন, জি, উনি ইংরেজি হাতে উনি পড়াবেনই না, উনি পড়াচ্ছেন না। যেমন প্রাইভেটের কথাই বলছি, প্রাইভেট কথা যখন আমাদের একটু পিছিয়ে আসতে হয়েছে, আমাদের প্রাইভেট বা কোচিং এ যাই বলি যে অতিরিক্ত ক্লাস করা বা প্রাইভেটের ক্ষেত্রে তারা হয়তো ওই জায়গায় মনোযোগী হচ্ছেন না। আর সবচেয়ে বড় বিষয় যেটা আপনি ধরেছেন, সেটা আমার কাছে বহুদিন ধরে এই প্রশ্নটা আমার কাছে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে ইংরেজির বিষয়ে বেশি পিছ পড়ার কারণ, ফেল করার বেশি কারণ আমি আমার জায়গা থেকে যেটা আমি বের করেছি, ইংরেজি একটা সাবজেক্ট, এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্ট একটা, সেকেন্ড পার্ট একটা। ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্ট মিলিয়ে একদিন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টকে একটা করা হয়েছে। সমাজবিজ্ঞানের মতন সাবজেক্ট হবে এক, ইংরেজি সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট মিলিয়ে এক। তাহলে এখন যে যদি একদিন হয় তাহলে ক্লাস হচ্ছে 5 দিনে 5টা ক্লাস, তাহলে 2 দিন ইংরেজি গ্রামারে পাচ্ছে আর 3 দিন পাচ্ছে লিটারেচার পাচ্ছে। তাতে তো ওই 2 দিন বা একদিন, এর মধ্যে আবার একদিন ছুটি ছাটাই আছে, অনেক ছুটিও আছে, কভার হচ্ছে না, আপনাদের কোনোভাবেই কভার হচ্ছে না। তা আমার পরামর্শ হচ্ছে ইংরেজিকে, এর আগে কিন্তু আমাদের সময়কালে আমরা দেখেছি ইংরেজি সেকেন্ড পার্টও 6 দিন হয়েছে, ইংরেজি ফার্স্ট পার্টও 6 দিন হয়েছে, এরকম ভাবে ক্লাস ছিল কিন্তু আমাদের সময় সাধারণত। এখন কেন হচ্ছে না? এখন এটা কেন, সে সরকার কিভাবে এটা সিলেবাসটাকে সাজিয়েছে, তাদের রুটিনটাও গিয়ে আপনার বোর্ড করে দিচ্ছে, ওইভাবে সাধারণত বলা আছে। এবং এক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তারা কি বিশেষ কোন উদ্যোগ ভূমিকা নিতে পারেন কিনা, যে বাড়তি এই যে কভার দেওয়ার জন্য? আমাদের তো ওইখান থেকে যে নির্দেশনা দেওয়া হয়, নির্দেশনার বাইরে করার ক্ষেত্রে তো যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি তো পারবো। বা শিক্ষকরাও আপনাদের খুব বেশি যে মানবে এরকম আশা করা কঠিন মনে করছেন? অনেকটা তাই। কিন্তু তারপরেও অনেক প্রতিষ্ঠান এগুলা করছে, তারা ফার্স্ট পার্ট কি হয়তো 5 দিনের 5 দিনই নিচ্ছে, সেকেন্ড পার্টে 5 দিনের 5 দিন নিচ্ছে, যারা নিচ্ছে বদ্যিগিরি তারাই কিন্তু লাভবান হচ্ছে। আরেকটি তথ্য আপনার প্রতিষ্ঠান থেকে আমরা পেলাম যে জেলা পর্যায়ে আপনার স্কুল ফুটবল দলে চ্যাম্পিয়ন হয়েছে। আসলে খেলাধুলা গুলো আপনারা স্কুলে করান কিনা, বা এক্সট্রা কারিকুলাম কোন কোন অ্যাক্টিভিটি গুলো আসলে আপনার স্কুলে আপনি
চালু রেখেছেন? আমি যাওয়ার পর থেকে আহ, বিভাগীয় পর্যায়ে মানে দুবার সুযোগ পেয়েছি, দুবারই কিন্তু মানে দুবার শীতকালে একটা ক্রীড়া প্রতিযোগিতা ছিল, জি, গ্রীষ্মকালে ছিল। গ্রীষ্মকালীন। আমি দুটাই কিন্তু জেলা থেকে আমি বিভাগ পর্যন্ত নিয়ে গেছি। আপনার স্কুল থেকে? হ্যাঁ, স্কুল নিয়ে গেছি। এবং আচ্ছা, এর আগে কি করতেন আমি জানি না, ওরা খুব খুশি হয়েছে আর কি। এখানে তো একটা খরচ হয়, তা তো আমার অবশ্যই। স্কুল তো অনেক ছোট। এই ছোট স্কুলে আমি বলেছিলাম যে খেলায় পারলে, তো তারা যদি খেলা ভালো পারে তাকে আমি জেলাতে নিয়ে যাব, বিভাগে নিয়ে যাব, আমি জাতীয় পর্যায়ে পর্যন্ত নিজের যা খরচ আছে নিয়ে যাবো। অন্য যদি মানে এটা কি ব্যক্তিগত ভাবে বলছেন? আমি কথা বলছি, এবং এটা আমি প্রতিষ্ঠান ঘোষণায় খরচে পারে, প্রয়োজনে যদি আপনার ব্যক্তিগত টাকা লাগে আপনি দেবেন, আমি এরকম ঘোষণায় বিষয়টা? দিয়েছি, স্কুলে অন্য কাজ করবো না, সেখানে ওই কাজে জোর দেবো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক এরকম ভাবে বলা আছে। আচ্ছা, তো তারপরে দেখ, আমি বলার চেয়েও ওরা সফল বেশি আমার মনে করি। আচ্ছা। প্রথম পর্যায়ে তো তারা বিভাগীয় পর্যায়ে। ওই পর্যন্ত পৌঁছে চলে গেছে। আর এই জেলা পর্যায়ে যে খেলাটা হলো, আর কোন করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনার স্কুলে চালু আছে? আছে আমার এখানে। মানে আমার তো হারমোনিয়াম নাই, জি। তো তারপরেও একেবারে লোকাল ভাবে ওরা এমনি শুধু শুধু বাজনা টাজনা বাদ দিয়ে যেগুলো সম্ভব। এগুলো কি আপনার যে ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে এগুলো কি শিক্ষা অধিদপ্তর থেকে কোনো পান কিনা, বা জেলা পরিষদ বিভিন্ন এটা সময় আমি তো, উপজেলা পরিষদ হ্যাঁ, আমি এই আবেদন করেছেন 2 কিনা? বছরের মধ্যে আমি আবেদনটাও সেভাবে করিনি, এটাও সত্য। আর পাওয়া যায় সেটা আমি খুব এভাবে এখানে জানতাম না, কিন্তু আমার প্রাক্তন স্কুলে দেখতাম এখানে যত রকমের আসতো সবখানে ওরা পাইতো। তার মানে চালু আছে। আমিও জানি যেটা, হ্যাঁ। যে আপনি এটা উপজেলা পর্যায়ে বা জেলা পরিষদ বা বিভিন্ন সময় হ্যাঁ। জেলা প্রশাসকের অধীনেও কিন্তু অনেক সময় ক্রীড়া সরঞ্জাম তবে তবে বিতরণ করা হয়। এই ক্ষেত্রে কিছু একটা বৈষম্য আছে। বৈষম্যটা হলে যখনই এ ধরনের কোনো অনুদান আসছে, যে প্রতিষ্ঠানগুলা বারবার সেই প্রতিষ্ঠানগুলো হয়তো টাচ করছে, বারবার তারা পাই গেছে। এটা তো হওয়ার কথা না। এটা হওয়ার কথা না, কিন্তু আমরা এই বলার সময় বলছি যেটা হওয়ার কথা না, কিন্তু বাস্তবে তো আমি পাচ্ছি না। না, যেমন সেই জন্য আপনারা উদ্যোগ নেবেন কিনা যে জেলা অবশ্যই শিক্ষা সেটা কর্মকর্তা, আমি উপজেলা এরকম শিক্ষা ফরমে কর্মকর্তা সুযোগ করে নেবো। আপনারা আবেদন করবেন, যোগাযোগ গুলো তো রাখতে হবে। রাখছি তো, তারপরেও তো যেমন আমার স্কুলে, আমার বর্তমান যে স্কুলে আমি প্রধান শিক্ষক হওয়ার পরে আমি যাই দেখছি যে সেখানে একটা ল্যাব তো নাই। এখন তো এই যে তথ্য প্রযুক্তির যুগে যদি একটা ল্যাব না থাকে স্কুলে, তাহলে সেই স্কুলটা আপনার স্কুলের ল্যাব নাই? ল্যাব নাই। আচ্ছা, তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নাই। তারপরে সেখানে একটা কম্পিউটার, ভালো একটা মানে কম্পিউটারও নাই, কি বলবো, আচ্ছা, একটা কম্পিউটারও নাই। আচ্ছা। একটা ল্যাপটপ দিয়েছে, সেই প্রথম যখন একটা করে ল্যাপটপ স্কুলগুলোকে দেয়, সেই সময়কার দেওয়া একটা ল্যাপটপ এখনো সেই খুঁড়ি খুঁড়িয়ে চলছে, এবং সে স্টার্ট করার পরে 10 মিনিট বসে থাকা লাগে, তারপরে স্টার্ট হয়। এই অবস্থার মধ্যে আছি। এবং আমি চেষ্টাও করেছি ওই ইউনিয়ন পরিষদ থেকে, ওনারা ইউনিয়ন পরিষদে ওটা দেওয়ার পর অন্য একটা কিছু দেবো, এটা আমাকে পরে দিইনি। আমার স্কুলে এসব তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো লাগে, এগুলো খুবই ঘাটতি আছে। আর ওইগুলো ঘাটতি না থাকতো, এগুলো তো গত বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, এই যে আপনার এই যে ল্যাব গুলো যেগুলো দেয়, এগুলো তো আপনি যোগাযোগ করতে, মানে এক কথায় ক্লোজলি যোগাযোগ করতে হবে আপনাদের প্রতিষ্ঠান প্রধান যারা আছেন উপজেলা পর্যায়ে বা মাধ্যমিক শিক্ষা দপ্তরে। তারপরও অনেক সময় এরকম হয়, যেমন কিছুদিন আগের ঘটনা, মেহেরপুরে ওখানে 5টি ল্যাপটপ দিল। জি। আমাদের ওই যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আমাদের কি ওনার নাম যেন, মেহেরপুরের সাংবাদিক সাহেব, উনি আইসে দেখলাম যে আমি হয়তো মনে করলাম যে হয়তো পিসি পড়া কিছু প্রতিষ্ঠান হয়তো এখানে পেয়ে যেতে পারে। তো দেখলাম যে সেক্ষেত্রে হয়তো সেই নামগুলোই যেগুলো পাই সবসময় ওই জাতীয় নাম, বিশেষ নামের জায়গায় গিয়েছে কয়েকটা। তো ওরা আমার কাছে মনে হয় যে সেগুলো ওই পিসি পড়া প্রতিষ্ঠানগুলো কিন্তু ফাইন্ড আউট দিলে হয়তো এটা দিলে ভালো হতো। তার মধ্যে ওই যেমন আমি হয়তো আমার জন্য বলছিনি, মানে এরকম পিসি পড়া প্রতিষ্ঠান অবশ্যই আছে, সেগুলো পুরনো প্রতিষ্ঠান পাওয়ার কথা ছিল আমার। আপনি এছাড়াও আপনার যা তথ্য আমার কাছে আছে, আপনি প্রতিষ্ঠান প্রধান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতেও আপনি ছিলেন ইতিপূর্বে, এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব আছেন। তো একজন শিক্ষক হিসেবে আসলে তাদের দায়িত্ব এবং কাজগুলো আসলে কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? সমাজের একজন সচেতন ব্যক্তি হিসেবে, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আসলে এই অ্যাক্টিভিটি গুলো আসলে কিভাবে করা যায়, করা উচিত? এগুলো একটা স্বেচ্ছাসেবী বিষয়। যদি নিজের স্বেচ্ছায় না করা যায়, এগুলো কোনো লাভ খুঁজতে গেলে কিন্তু হবে না। আসলে আমরা যদি লাভ খুঁজতে যাই, দেখেন কোনো লাভ আছে কিনা, তাহলে সেসব জায়গায় পৌঁছানো যাবে না বা কাজও হবে না। আমি গাংনী মহিলা ডিগ্রি কলেজ, যেটা ওইখানে 3টা কমিটিতে ছিলাম। জি। অভিভাবক সদস্য ছিলাম, বিদ্যুৎ সদস্য ছিলাম, 3টা মানে শেষ, মানে 2 টার্ম পূর্ণ করি, শেষ টার্মটা কিন্তু আমি করতে পারিনি, অল্প কয়েকদিনই ছিলাম আর কি। যে কোনো কারণে আমি সেটা আর বলতে চাইনি, যে কোনো ভাবে সেখান থেকে আমি চলে এসেছি। তো সেখানে কাজ করতে যে প্রথমে যখন প্রিন্সিপাল সাহেবের সাথে আমার কথা হয়, বলছে যে এখানে তো আমাদের খুব বেতন দেয় না, তো এটা তো প্রতিষ্ঠানের কোনো কাজে হয় না। তো আমার সেটা তো ঠিক না, আপনি অল্প নেন, তাহলে শুরু করেন, একটা স্টার্ট করেন। এটা কিন্তু আমার প্রস্তাব ছিল।
তো উনি 50 টাকা করে শুরু করলেন। জি। 50 টাকা করে শুরু করার পরে 50 টাকা তো অনেকগুলো টাকা, অতগুলো ছাত্রের মধ্যে তো অনেকগুলো। তারপর দেখা গেলো যে সমস্ত খরচ হওয়ার পর টাকা উপজাত শুরু করলো। আচ্ছা, তারপরে আস্তে আস্তে সেখানে 50 টাকা তাহলে এটা একটা পজিটিভ এখন দিক 2 হয়ে টাকা গেল। হয়ে গেছে। এটা কিন্তু ওই পরিকল্পনা কিন্তু ছিল আমার। এখন আচ্ছা, উনি কিভাবে নেবেন আমি জানি। আমি কিন্তু ওনাকে প্রথম প্রস্তাব করেছিলাম যেখান থেকে অল্প একটা আসুক, যেমন অনেক ছাত্র ফ্রি থাকবে, আবার তো কেউ তো না কেউ দেবে, সমন্বয় করে নেন, দেখেন হয়ে যাবে, হয়েও গেছে তাই। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমার জানা আছে এবং আপনাদের স্কুল লেভেলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী উপস্থিতি কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে খুবই কম। মাধ্যমিক পর্যায়টা আসলে কম কিনা এবং এর কারণগুলো কি কি, আসলে কেন কম হচ্ছে? মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিকেও অনেকটা কমতে শুরু করেছে চরম ভাবে। মানে কি কি কারণে এই শিক্ষার্থী উপস্থিতি কম হচ্ছে? আমার একেবারে মানে যদি নিখুঁত ভাবে বলি তাহলে একেবারে আমার অবজারভেশন থেকে যেটা তৈরি সেটা জি। হলো যে বিদেশে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি সবচেয়ে। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি যে আসছে না কেন, তো হয়তো গার্জেনেরা এরকমও কিছু গার্জেন আছে, তারা বলছে যে ওই একটু ভাই কিছু বলেন না, একটু পড়াশোনা করুক, নাম টাম সই করতে পারলে আমরা একটু বিদেশে পাঠিয়ে দেবো। আর এই বিদেশে পাঠাবে বা না কেন, এটাও একটা প্রশ্ন। কারণ একই সাথে ধরে নেন আমার আমার ছেলে পড়ছে বিশ্ববিদ্যালয়ে, ওই সাথে যেসব ছেলেরা পড়তো তারা 6 পর্যন্ত পড়েছে, পড়ার পরে তারা এখন বিদেশ যেয়ে অট্টালিকা বাড়ি বানিয়ে বসে আছে। আর ও আমার কাছ থেকে এখনো 10-20 টাকা টাকা নিয়ে চলছে। কিন্তু এগুলো তো একটা লোভনীয় বিষয়, তাদের কাছে তো তার দৃষ্টি কাটছে এগুলোতে, যে আমার বাবা তো কষ্ট করে যায়, তো ওখান থেকে আমি সহজভাবে পাচ্ছি, আমি নিজে ইনকাম করতে পারছি। এইটাও মানে সবচেয়ে বড় একটা বেদিতে পরিণত হয়ে এখান গেছে। থেকে উত্তরণের জন্য শিক্ষার্থী পরিমাণ যার যেরকমই আছে কেন তাদেরকে উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধান হিসেবে বা শিক্ষকদের আসলে কিরকম ভূমিকা থাকা উচিত এবং সেগুলো আপনারা পালন করছেন কিনা, হ্যাঁ, যে প্রক্রিয়াগুলো তবে দরকার? তুলনামূলক ভাবে আমার উপস্থিতির হার কিন্তু অনেক বেশি। সেটা আচ্ছা, আমরা হ্যাঁ, জাস্ট সার্বিক আলোচনা অ্যাপ্লাই করছি। করেছি। আমি আমারটা কথাই বলছি, জি, অ্যাপ্লাই করেছি। সেটা জি। যদি সবার জন্য, সেটা আমার পরামর্শ হচ্ছে এটা, যে প্রত্যেক গার্জেনের অরিজিনাল যে মোবাইল নাম্বার কিন্তু অরিজিনাল কথা শব্দটা ব্যবহার করার পেছনের কারণ একাধিক তাদের মানে একাধিক আছে, এবং ওটা এমন একটা মোবাইল নাম্বার দিচ্ছে যে মোবাইল নাম্বারটাই পরবর্তী আর পাওয়া যায় তাকে না। আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলে খুঁজে পাই না আমরা। জি, জি। আবার প্রয়োজন বোধে ক্লাস টিচারকে পাঠাতে হবে সেখানে, যে সেই বাড়িতে হোম ভিজিট করবে, দেখবে যে আসলে আসছে না কেন, ওই ছেলেটার সমস্যাটা কি। হাই স্কুল পর্যায়ে প্রাইমারি প্রাথমিকের যে হোম ভিজিট আছে আপনারা মাধ্যমিক পর্যায়ে সেটা চালু রাখছেন? অবশ্যই করতে হবে এটা, আচ্ছা, অবশ্যই করতে হবে। এই যে হোম ভিজিট না করলে তাদেরকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারবো না, কারণ ওদের যে ক্ষতিগুলো হয়ে গেছে, এই ক্ষতি থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে হোম ভিজিটটা খুবই জরুরি প্রয়োজন হয়ে গেছে। আর প্রত্যেক বাড়িতে যে তার অভিভাবককে জিজ্ঞেস করার দরকার যে এটা এরকম হচ্ছে কেন। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমাদের গার্জেনরা খুবই অসচেতন বেশি, মানে এই সংখ্যা বেশি, আমি সবগুলি বলবো না, সংখ্যা বেশি। এমন হয় যে একটি একটি মুরগির বাচ্চা যখন হারিয়ে যায়, আমাদের সময় দেখতাম যে ওই হারিকেন নিয়ে ল্যাম্প নিয়ে খুঁজে বেড়াতো, কিন্তু তার সন্তানটি রাত্রিবেলায় কোথায় যায়, কি করে, তাকে কিন্তু আর খুঁজছিনি। বড় একটা মোবাইল হাতে আছে, সে রাত সারা রাত ধরে ঘুরে বা বেড়াচ্ছে। দীর্ঘ সময় বাইরে একেবারে থাকছে। যদি আমি একেবারে নিখুঁত করে বলি, আমার একটা চোখে পড়ে প্রায়, আমি রাত 10টার পরে 11টার পরেও আমার একটা পুকুরে যাওয়ার পথে ওরকম বাদে দেখি যে সেখানে ওই বসে সবাই মোবাইল চালাচ্ছে সব। তারা জি। কিন্তু ছাত্র, সবাই ছাত্র। তাহলে এই ছাত্রগুলা তার গার্জেনরা তাকে নিশ্চয়ই কিছু বলে না, তার কোনো খোঁজ খবর নিচ্ছে না, বিহারিস ভাবে ঘুরে বেড়াচ্ছে তারা। এটা একটা বড় কারণ। আবার আপনার কাছে ফেরত আসছি কমিটি নিয়ে। গত 1 বছর বিশেষ করে আমাদের রাজনৈতিক সরকার কিন্তু ক্ষমতায় নাই, অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সময় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে নেই। এই সময় কি শিক্ষা প্রতিষ্ঠানের, যেহেতু কমিটিতে অন্য ব্যক্তিরা আছেন, সরকারি কর্মকর্তা অথবা তাদের মনোনীত অথবা সরকারের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াতে সভাপতি আছে বা পরিচালনা বোর্ডে আছে, এই সময় আপনারা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন আপনাদের তো কাজ করা, তবে যেহেতু রাজনৈতিক ব্যক্তিদের আমলে কিছু ব্যারিকেড থাকে, আপনাদের ব্যারিয়ার থাকে, এখন তো কাজ করা সহজ। এই 1 বছর আপনারা আসলে আপনার মূল্যায়নটা কি, আপনারা কি স্মুথলি কাজ করতে পেরেছেন কিনা, বা আগের তুলনায় রাজনৈতিক সরকারে যখন থাকে ওই তুলনায় আপনারা আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করতে পারছেন কিনা? অনেকটা পারছি, কিন্তু ওই যে একটা ফ্লো থাকে, ঢেউ থাকে, একটা গতি, একটা গতি যখন ট্রেনে যদি একটা বগি ছিঁড়ে যায়, ও গতি কিন্তু ওই ট্রেন আগে গেলেও ও আস্তে আস্তে কিন্তু ওই ট্রেনটাও কিন্তু আস্তে চলে যায়, মানে একটা গতি যেটা থাকে, এই গতিটা সম্পূর্ণভাবে কমেনি, তবে স্বচ্ছতা অনেকখানি আসছে।
কিন্তু মানে অনেকটা এসছে, আপনি বলতে পুরোপুরি না হলেও আংশিক হলেও আপনি এই বিষয়টা ডেভেলপ হয়েছে বলে মনে করেন। আরেকটি বিষয় আবার ফেরত আসছে, সেটা হলো প্রাইভেট সংক্রান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের যে টাইমটা, সেটা 10টা 4টা হোক বা 9টা 4টা, যেটা যার যে প্রতিষ্ঠান আছে, এই টাইমের ভিতরেও কিন্তু অনেক শিক্ষক বিভিন্ন এই যে অতিরিক্ত যে শিক্ষাদান কাজের সাথে জড়িত। এইটা তো আসলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু মানে আমাদের যারা অভিভাবক আছেন তাদের অভিযোগ হলো যে এই টাইমে কেন কোচিং বলেন বা প্রাইভেট থাকবে, মানে এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? এটা একেবারে অবৈধ, এগুলা তো হওয়ার কথা না, কিন্তু হয়, এটাও সত্য। জি, হচ্ছে সেটা সত্য। তো এগুলাও সেই তাই, মনিটরিং এর অভাব, যেসব জায়গাতে হচ্ছে এগুলো মনিটরিং গুলো হচ্ছে না কেন। আবার সেই শিক্ষকই তারই প্রতিষ্ঠানে বসে পড়াচ্ছে, তাহলে সেগুলোর খোঁজ খবর তো নেওয়ার একটা কর্তৃপক্ষ থাকা উচিত, খোঁজ নেওয়া উচিত। এবং এটা তো সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রশাসনে যারা জড়িত আছে প্রত্যেকেই যদি আন্তরিক হয় এবং যার যার দায়িত্ব যদি পালন করা যায়, সেক্ষেত্রে হয়তো সম্ভব হবে মেহেরপুর জেলার। আসলে যদি আন্তরিক হয়, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার পড়ানো বা এক্সট্রা ক্লাস বা কোচিং ক্লাসের অত প্রয়োজনটা হয় না, কিন্তু আন্তরিকতার বেশ খানিক ত্রুটি আছে। আমরা গত এসএসসি পরীক্ষাতে যশোর বোর্ডে আমরা জানতে পারলাম যে এসএসসি রেজাল্ট কিন্তু সর্বনিম্ন মেহেরপুর জেলায়, এবং মেহেরপুর জেলা কিন্তু 10 জেলার মধ্যে 10ম স্থান। যেটা মেহেরপুর জেলার জন্য কিন্তু খুবই একটা লজ্জার ব্যাপার। তো আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান আছেন, সম্মিলিতভাবে এই যে পাশের হার বাড়ানোর জন্য মানে কোনো আলাপ আলোচনা করেন কিনা, বা এগুলো থেকে উত্তরণ এই জাতীয় কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা প্রতিষ্ঠান প্রধান হিসেবে? এই ধরনের কোনো একেবারে স্পেসিফিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সবার চিন্তার মধ্যে আছে যে এটা হচ্ছে কেন, এটা নিয়ে একটা গুঞ্জন উঠেছে, সব জায়গায় চলছে, যেটা কিভাবে এটা থেকে আমরা ওভারকাম করতে পারি, এগুলা কিভাবে সারিয়ে নেওয়া সম্ভব, তা নিয়ে কিন্তু সবাই ভাবছে, ভাবনার মধ্যে আসছে, কিন্তু ভাবনাগুলোকে কিন্তু এটাকে বাস্তবায়নের বাস্তব রূপ দিতে হবে। এখনো বাস্তবে রূপ দিতে পারছি বলে আমি মনে করছি, এখনো পারিনি। কিন্তু প্রক্রিয়া চলমান এবং আপনাদের করা উচিত কিনা 100% করা উচিত। আরেকটি প্রশ্ন, আপনি শিক্ষক কর্মচারী ঐক্য জোট, শিক্ষকদের একটি সংগঠন, শিক্ষক কর্মচারীদের একটি সংগঠন, ওইখানকারও আপনি গাংনী উপজেলার সদস্য সচিব হিসেবে আছেন। তো শিক্ষক সংগঠন বা শিক্ষক কর্মচারীদের সংগঠন হিসাবে শিক্ষক কর্মচারীদের স্বার্থে আসলে আপনার কিভাবে কাজ করেন? এটা একটা পেশাগত সংগঠন, এমন না যে সেই এটা সরকারের কোনো বিরুদ্ধে সংগঠন না। জি, সেটা শুধুমাত্র আমাদের পেশাকে কিভাবে ডেভেলপ করা যায়, পেশার উন্নয়ন জন্যই আমরা হয়তো কাজটা করে থাকি। তো সেক্ষেত্রে সরকার বিরোধী কোনো কাজ না, একেবারেই সম্পূর্ণ আমাদের অধিকারকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, অধিকার থেকে বঞ্চিত কিভাবে না হয়, সেই কাজ আমরা করছি। কিন্তু এতে তো কেউ ক্ষতিগ্রস্ত হবে না, জি, এতে সংগঠন হওয়ার কারণে। তবে সেই সংগঠনের মাধ্যমেও শিক্ষার এই জায়গাকে কিন্তু উন্নয়নের করা অনেকটা সম্ভব, যদি মনে করি যে এরকম আহ মানে 2 মাস 3 মাস বা 5 মাস পরে হয়তো কোনো একটা বিশেষ ফোরামে বসে আলোচনা করলাম যে আমাদের মেহেরপুরের বিশেষ করে গাংনীতে বা মেহেরপুরের সব জায়গাতেই শিক্ষা যে পিছিয়ে পড়া একটা জনপদ, এই পিছিয়ে পড়া জনপদটাকে আবার বাংলাদেশের সাথে সম্পৃক্ত সব জায়গার মতো করে ভালো করে বা তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা বিভিন্ন যায়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান যারা আছেন, শিক্ষক যারা আছেন বা কর্মচারী পর্যন্ত আপনাদের সদস্য শিক্ষক কর্মচারী ঐক্য জোটে। তো আপনারা যদি এই যে শিক্ষার যে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি বা আমরা তুলে ধরছি, এইগুলো নিয়ে আপনারা যদি সুপারিশ করেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে, এবং আপনারা যেহেতু শিক্ষক কর্মচারী ঐক্য জোট শিক্ষকদের স্বার্থে পেশাগত দায়িত্ব, এবং আপনার প্রতিষ্ঠান যদি ডেভেলপ হয় তবে কিন্তু আপনার শিক্ষার উৎকর্ষতাও বাড়বে, মানসম্মত শিক্ষাও নিশ্চিত হবে। তো আপনারা ভবিষ্যতে আপনাদের সংগঠন থেকে এইগুলো এই জাতীয় কোনো পদক্ষেপ নেবেন কিনা যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে? অবশ্যই, বিশেষ করে আমরা যারা সিনিয়র শিক্ষক আছেন, সিনিয়র শিক্ষকই শুধু না, প্রতিষ্ঠান প্রধান আছেন, আমরা চেষ্টা করছি এরকম ভাবে যে এই যে সিলেবাস, আগে সিলেবাসটা সুন্দর করে একটা সিলেবাস প্রণয়ন করা, সুন্দর সিলেবাস প্রণয়ন করা। জি, ওই সিলেবাস প্রণয়ন করলে সেই সিলেবাস মোতাবেক যদি আমরা প্রশ্ন করি, ওই যে কথা আমি পূর্বে বললাম যে আমরা ক্লাস 7 থেকে শুরু করে 10 পর্যন্ত বা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত যদি আমরা কোন প্রত্যেক ক্লাসে 2টো একটা করে এভাবে সিলেবাস তৈরি করে দিই যে আপনার ইংরেজি শিক্ষক হিসেবে এগুলা আপনার কিন্তু 1 বছরে, এই 5 বছরের মধ্যে মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে পারবে, অথবা ত্রিবার্ষিক পরিকল্পনা, যে আমরা 3 বছরের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট করব। তাহলে ওইখানে কিন্তু ছাত্রদের রেজাল্ট ভালো না হওয়ার কোনো কারণ নেই, সব ছাত্র ভালো হওয়া সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে এগুলা করতে যে হয়তো সবাই পজিটিভলি নেবে না,
বা নিচ্ছেও না। কিন্তু ভালো কাজ তো শুরু করতে হবে কাউকে না কাউকে। শুরু করতে হবে। আবার অনেক শিক্ষকের হাতে আমি যদি বলি তাহলে অনেক শিক্ষক বলে যে মানে আমাকে নিয়ে হাতে সমালোচনা শুরু করি প্রথম, এবং করবেও তাই, যে এটা সম্ভব না। কিন্তু ভালো কাজ করতে গেলে কিন্তু আপনার শুরু করতে হবে। প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা বেলা হয়তো 1টার মধ্যেই ছুটি হয়ে যাচ্ছে, 1টার মধ্যে। এরকম অভিযোগ কিন্তু এসছে। 10টায় আসার কথা, 10টায় আসার জায়গায় সে 10:30 11টায় এসে যায়, তারপর চলে যাচ্ছে। এরকম প্রতিষ্ঠানও কিন্তু অনেক জায়গায় আছে। আচ্ছা, দেখভাল না করার কারণে এগুলো হচ্ছে। দেখভাল করলে কিন্তু এগুলো থাকতো না। তাহলে সেগুলোও একটা বিরাট কারণ। কারণ একই ছাত্র, একই বেতন, টিচার একই বেতন পাচ্ছে, তারা 10টায় আসছে, 4:15 আগে 1 মিনিট আগে বাড়ি যেতে পারছে না। আবার কিছু প্রতিষ্ঠানে 1টার সময় বাড়ি চলে যাবে। বেড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তো এটা ব্যাপক অর্থাৎ বৈষম্য আছে। মেহেরপুরে জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা যদি শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, প্রতিষ্ঠান প্রধান আছে, অভিভাবক আছেন বা সামাজিক ব্যক্তিত্ব আছেন, শিক্ষাবিদ আছেন, সম্মিলিত প্রয়াসই পারে মেহেরপুর জেলার যে Right. মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অবশ্যই ক্ষেত্রে। অবশ্যই এটা। আর সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু প্রতিষ্ঠান প্রধান এবং দীর্ঘ সময় শিক্ষকতার সাথে জড়িত, 34 বছরের অধিক সময়, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ যে আসলে এটা করা উচিত, আপনার মেসেজটা কি? একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার মেসেজটা কি? শিক্ষকদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে আমার প্রথম নম্বর কথা হচ্ছে যে তথ্য প্রযুক্তির যে উন্নয়ন, অগ্রগতি চরমভাবে ঊর্ধ্বগামী, সেই জায়গাকে কোনো জায়গায় টেনে ধরতে হবে, কোনো ছাড়তে হবে। আগে ছিল যে নলেজ ইজ পাওয়ার, আমরা এখন বলছি যে ইনফরমেশন ইজ পাওয়ার। ইনফরমেশন ইজ পাওয়ার। ইনফরমেশন যার কাছে যত বেশি আছে, তার শক্তি তত তার বেশি। শক্তি তত বেশি হবে। তো এইখানে দেখেন আমরা যখন কোনো প্রতিষ্ঠানে ভালো করতে চাচ্ছি, ভালো করতে যে বেশ খানিক ব্যারিয়ার হচ্ছে যে অভিভাবকরা আমাদেরকে সেভাবে সহায়তা করছে না, বা আমরাও অভিভাবকদের সেভাবে নিতে পারিনি। যদি অভিভাবকদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, প্রতি মাসে না হলে 2 মাস 3 মাস 2 মাস অন্তর পরে হলেও যদি একটা অভিভাবক সমাবেশ করা যায়। আবার টিচারদের নিয়েও যেটা বসার দরকার, সেটা হলো যে টিচারদের যে ক্লাসটা তারা কেউ করছে, ক্লাসটা একটা ফিক্সড করে দিতে হবে যে এতটুকু কাজ আপনার করতে হবে। 1 সপ্তাহ পর আপনি কি করলেন সেই মনিটরিংটা ক্লাস প্রধান, বিশেষ করে প্রধানকে করতে হবে। প্রতিষ্ঠান প্রধান মনিটরিং করবে। এই 1 সপ্তাহে যেটা আপনি করলেন তার আউটপুটটা আমাকে দেখান। ফলো আপটা হয় না, ট্রেনিং এর পরেও তো আপনার ফলো আপ হয় না। ফলো আপ হচ্ছে না। ফলো আপটা হলে হয় না, ফলো আপটা হলে কিন্তু এটা থাকে না। এটা একটা বড় একটা কারণ হয়েছে। আপনার প্রশ্নটা বোধহয় আরেকটু ইলাস্ট্রেশন করা দরকার। কি যেন বলছিলেন আরেকটা কথাটা, ওই কথাটা কি যে বলছিলেন? শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের উদ্দেশ্যে আপনার কোনো হ্যাঁ, মেসেজ? মেসেজ এখন আমার মেসেজটা হচ্ছে এই শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এদের সমন্বয় ছাড়া ভালো ফলাফল করা কোনো মতেই সম্ভব না। এইটা সবচেয়ে জরুরি যে অভিভাবকদের সাথে সম্পৃক্ততা চরমভাবে রাখা, এবং অভিভাবকের ছাত্রদের সাথে সম্পৃক্ত রাখাটা বেশি নতুন কোনো কাজ না, সেটা তো জি। তাদের কাছেই থাকছে। জি। কিন্তু অভিভাবককে সম্পৃক্ত করতে হবে বেশি করে, এবং তাদেরকে বোঝাতে হবে যেসব ছাত্ররা আসছে না বা এরকম ওই যে বিদেশ যাওয়ার প্রবণতার কারণে সেখানে যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি তারা কিন্তু শিক্ষিত হয়ে যেতে পারে, একটু স্মার্ট হয়ে যায়, স্কিল হয়ে যায়, তারা সেখানে ভালো কাজ পাবে। তারা একটা ভাষায় যদি শিখে যায় ভালো করে, সেখানে একটা সুন্দর করে কথা বলতে পারে, কথা বলার সুযোগই করতে পারে, তাহলে পড়ার বিকল্প নাই, জানার বিকল্প নাই। এটা তাকে ভালো করে জানতে হবে। স্যার, সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, রিসেন্টলি আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে শিক্ষকদের মধ্যেও নৈতিক যে খলন হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে সমাজে, যেটা শিক্ষক হিসাবে অত্যন্ত মানে লজ্জার বিষয়। তো এই শিক্ষকদের আসলে কতটা পরিচ্ছন্ন থাকা উচিত বলে আপনি মনে করেন? এটা একটা সমাজের প্রতিচ্ছবি। হ্যাঁ, একটা মিরর বলছি আমরা। সমাজের প্রতিচ্ছবি যদি আজকে এই ধরনের কাজের সাথে জড়িত হয়ে পড়ে, এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর, খুবই দুঃখজনক। আসলে এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। একজন শিক্ষার্থী তার পিতৃতুল্য, শিক্ষার্থী হচ্ছে পিতৃতুল্য। পিতার কাছে একজন মেয়েকে রাখতে যেমন নিরাপদ স্বাচ্ছন্দ্য বোধ করে বা নিরাপদ বোধ করে, সেটুকু যদি একটা টিচারের কাছে না থাকে, তাহলে তো আসলে আমার আর কোনো জায়গায় থাকে না। এটা শিক্ষকের মতো জায়গাকেও যদি আমরা কলুষিত করি, তা আমাদের সমাজ তো দিনের পর দিন চরম এবং একটা মাত্র 2-1 জনের জন্য কিন্তু পুরো শিক্ষক সমাজ কলুষিত হচ্ছে। কিন্তু এর জন্য আমি মনে করি যে 2-1 জনকেই একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে, তাহলে এখান থেকে বোধহয় বেরিয়ে আসতে আমরা পারবো। কেন, এটা একবার যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি উপস্থাপন করতে পারে, তাহলে দেখা যাবে তার পরবর্তী সময়ে এ ধরনের কাজ করার সুযোগ বা সাহস তারা পাবে না। এটা খুবই জরুরি হয়ে গেছে। কারণ এটা শুধু এক জায়গায় না, প্রায়শই
আমরা পত্রিকা খুললে আমরা বিভিন্ন রকম সমস্যা সামাজিক অবক্ষয়। গণমাধ্যম যেগুলো আসছে সব জায়গা থেকে একই জিনিস একই চিত্র আমাদের চোখে পড়ছে, যখন পড়ছে আমরা শিক্ষক হিসেবে অত্যন্ত কষ্ট পাই, Right. খুবই দুঃখজনক। এগুলো মাইনে নেওয়ার মতো হইতোই না। তো এখান থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে, যে কোনো মূল্যে একজন শিক্ষক তার শিক্ষকের জায়গায় থাকতে হবে। একটা শিক্ষক হবে সমাজের আদর্শ, একটা সমাজের দর্পণ। তারা সেই সমাজ তাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। একজন শিক্ষককে যে শুধু ছাত্র অনুসরণ করে আসলে কিন্তু তা না, একটা সমাজ, টোটাল সমাজ অনুসরণ করে। Right. একটা চায়ের দোকানে বসে তো সেই আলাদা সম্মান দেয় একজন শিক্ষক। লোকগুলো দেখে যে স্যার ছাড়া কথা বলে খাচ্ছে, দেখি তো যে চা খাওয়াটা অনুসরণ করে, চা খাওয়ার মধ্যে আর কোন কোন অভ্যাস গুলো ওখানে অ্যাপ্লাই করছে দেখি তো, এরকম কিন্তু সেখানে করে। সেইগুলো একজন শিক্ষককে যেখানেই বসতে হবে তার আদর্শিক দিকগুলোকে খুব সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং তার কথার মধ্যে দিয়ে, মার্জিত কথা দিয়ে, তার তার ব্যবহার দিয়ে তাদেরকে বোঝা দিতে হবে যে শিক্ষক একটা আলাদা আলাদা জগৎ থেকে আসা, যদিও তারা সমাজেরই মানুষ, কিন্তু তাদের কাছ থেকে শিক্ষার যে জায়গা আছে, আমাদের ছেলে মেয়েদেরকে ওদের কাছে তাদের শিক্ষকের কাছে দিয়েছি, সেখান থেকে নিশ্চয়ই একটা ভালো কিছু আসছে, আমরা বুঝতে পারছি ওই শিক্ষকের সাথে কথা বলার কারণে। ভালো শিক্ষকের সাথে কথা বললে কিন্তু গার্জেনরা বুঝতে পারলে যে এনার কাছ থেকে আরো উৎসাহিত হয়। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহেরপুর প্রতিদিনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন শিক্ষা ভাবনা। আমাদের আজকের অতিথি ছিলেন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় গাংনীর প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমান। তিনি 34 বছর শিক্ষকতার সাথে জড়িত একজন অভিজ্ঞ শিক্ষক। দীর্ঘ 1 যুগ সহকারী প্রধান শিক্ষক ছিলেন, এখন প্রধান শিক্ষক, অর্থাৎ শিক্ষক হিসাবে, সহকারী প্রধান শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। এবং শুধু তাই নয়, তিনি একজন স্কাউট ব্যক্তিত্ব। একটি উপজেলা পর্যায়ে একজন ব্যক্তি 8 বার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এর বাইরেও তিনি একজন মাস্টার ট্রেনার। সব মিলিয়ে একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে একজন শিক্ষকের প্রত্যাশা, শিক্ষা নিয়ে চলমান বিভিন্ন সমস্যা এবং এর থেকে আমাদের উত্তরণের উপায়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন, সেই প্রত্যাশা নিয়ে আমি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।